একটা সময় ছিল যখন পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে একটিই নাম রাজত্ব করত, নোকিয়া। ভারতের গ্রামের কৃষক থেকে শুরু করে কেনিয়ার জেলে, হেলসিঙ্কির কিশোর থেকে টোকিওর কর্পোরেট অফিস, প্রায় সবার হাতেই ছিল নোকিয়ার ফোন। মানুষ শুধু ফোন ব্যবহার করত না, বিশ্বাস করত নোকিয়াকে। কিন্তু তারপর এমন কি ঘটলো যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মোবাইল ব্র্যান্ডগুলির একটি কয়েক বছরের মধ্যেই প্রায় অদৃশ্য হয়ে গেল? সবচেয়ে আশ্চর্যের বিষয়, নোকিয়া জানতো পৃথিবী বদলাচ্ছে। তাদের হাতে ছিল টাকা, প্রযুক্তি, প্রতিভাবান ইঞ্জিনিয়ার, শক্তিশালী ব্র্যান্ড, সবটাই। তবুও তারা সময়ের সঙ্গে তাল মেলাতে পারল না। অ্যান্ড্রয়েডের বদলে উইন্ডোজ ফোন বেছে নেওয়ার সিদ্ধান্ত কি নোকিয়ার সবচেয়ে বড় ভুল ছিল, নাকি আসল সমস্যা ছিল তাদের নিজেদের সাফল্যে? কিভাবে একসময়ের মোবাইল দুনিয়ার রাজা নিজের সাম্রাজ্য হারালো, আর আজ সেই নোকিয়ার কি অবস্থা? চলুন ফিরে যাই সেই সময় যখন নোকিয়া শুধু একটি কোম্পানি ছিল না, ছিল পৃথিবীর যোগাযোগের আরেক নাম। একটা সময় ছিল পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে একটি নাম পৌঁছে গিয়েছিল, নোকিয়া। ভারতের গ্রামীণ কৃষক থেকে শুরু করে কেনিয়ার জেলে, হেলসিঙ্কির কিশোর থেকে টোকিওর কর্পোরেট এক্সিকিউটিভ, প্রায় সবার হাতেই ছিল নোকিয়ার ফোন। মানুষ শুধু নোকিয়ার ফোন ব্যবহার করত না, মানুষ নোকিয়াকে বিশ্বাস করত। এমনকি একটা সময় এসেছিল যখন নোকিয়া শুধু একটি কোম্পানির নাম ছিল না, নোকিয়া হয়ে উঠেছিল যোগাযোগেরই আরেক নাম। কিন্তু তারপর পৃথিবী বদলে গেল। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, নোকিয়া জানতো পৃথিবী বদলাচ্ছে, তবুও তারা নিজেদের বদলাতে পারল না। এটাই নোকিয়ার সবচেয়ে বড় ট্র্যাজেডি। একসময় নোকিয়া ছিল মোবাইল দুনিয়ার রাজা। নোকিয়ার ফোন তখন শুধু জনপ্রিয় ছিল না, তারা কার্যত গোটা মোবাইল ফোনের বাজার শাসন করত। নোকিয়ার ফোন ছিল শক্তপোক্ত, ব্যাটারি চলত দীর্ঘক্ষণ, ব্যবহার করা সহজ, আর সবচেয়ে বড় কথা, পৃথিবীর প্রায় প্রতিটি বাজারে নোকিয়ার উপস্থিতি ছিল। তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ছিল অসাধারণ, তাদের ব্র্যান্ডের প্রতি মানুষের আস্থা ছিল বিশাল, আর তাদের ফোনের ডিজাইন সেটিও ছিল সময়ের তুলনায় অনেক এগিয়ে। অর্থাৎ নোকিয়ার হাতে এমন কিছুই ছিল না যা দিয়ে তারা স্মার্টফোন যুগে প্রবেশ করতে পারত না, বরং ঠিক উল্টোটা। তাদের কাছে ছিল টাকা, ছিল প্রযুক্তি, ছিল প্রতিভাবান ইঞ্জিনিয়ার, ছিল বিশ্বজুড়ে পরিচিত একটি ব্র্যান্ড, ছিল বিশাল গ্রাহক ভিত্তি, ছিল অসাধারণ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। তাহলে সমস্যা কোথায় ছিল? সমস্যা ছিল পরিবর্তনের সাহসে। 2010-11 যে সিদ্ধান্ত নোকিয়ার ভাগ্য বদলে দিল। 2010 কিংবা 11 সালে যদি নোকিয়া স্যামসাং এর মতো অ্যান্ড্রয়েড বেছে নিত, তাহলে গল্পটা হয়তো সম্পূর্ণ অন্যরকম হতে পারত। নোকিয়ার হার্ডওয়্যার আর অ্যান্ড্রয়েডের সফটওয়্যার, এই দুয়ের সংমিশ্রণ ছিল ভয়ঙ্কর শক্তিশালী একটি সম্ভাবনা। নোকিয়ার ছিল অসাধারণ হার্ডওয়্যার ডিজাইন, আর অ্যান্ড্রয়েড তখন দ্রুতই পৃথিবীর অন্যতম জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম হয়ে উঠছে। দুই শক্তির মিলনে নোকিয়া হয়তো 2010-এর দশকের অন্যতম বৃহৎ স্মার্টফোন নির্মাতা হয়ে উঠতে পারত। কিন্তু নোকিয়া অ্যান্ড্রয়েড বেছে নিল না, তারা বেছে নিল উইন্ডোজ ফোন। আর সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত নোকিয়ার পতনের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু কেন অ্যান্ড্রয়েড নয়? এই প্রশ্নের উত্তর আজও পুরোপুরি পরিষ্কার নয়। কিছু বিশ্লেষকের মতে তৎকালীন নোকিয়া সিইও স্টিফেন এলপের মাইক্রোসফটের সঙ্গে পূর্বের সম্পর্ক এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল। আবার অন্যদের মতে নোকিয়ার বোর্ড গুগলের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে চাইছিল না। তাদের আশঙ্কা ছিল গুগলের ইকোসিস্টেমের ওপর নির্ভর করলে নোকিয়া হয়তো শুধুই একটি সাধারণ হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারার হয়ে যাবে। আরও একটি মত হল, উইন্ডোজ ফোন গ্রহণের জন্য মাইক্রোসফট নোকিয়াকে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা দিয়েছিল। অর্থাৎ কারণ নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু ফলাফল নিয়ে বিতর্ক খুব কম। কারণ নোকিয়া এমন একটি প্ল্যাটফর্ম বেছে নিয়েছিল যার ভবিষ্যৎ তখনই ক্রমশ অন্ধকার হয়ে আসছিল, আর প্ল্যাটফর্মটি যখন ডুবে গেল, নোকিয়াও তার সঙ্গে ডুবে গেল। মাইক্রোসফটের কাছে বিক্রি। 2013 সালে নোকিয়ার ফোন ব্যবসা মাইক্রোসফটের কাছে বিক্রি হয়ে যায়। একসময়ের মোবাইল জগতের রাজা তখন নিজের ফোন ব্যবসায় ধরে রাখতে পারল না। কিন্তু এখানেই নোকিয়ার গল্প শেষ হয়নি, কারণ কোম্পানির হাতে তখনও ছিল গুরুত্বপূর্ণ কিছু সম্পদ। ছিল নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারার বিজনেস, ছিল ম্যাপিং ডিভিশন, আর ছিল বিশাল পেটেন্ট পোর্টফোলিও।
2015 সালে নোকিয়া প্রায় 15.6 বিলিয়ন ইউরো খরচ করে অ্যালক্যাটেল লিউসেন্ট অধিগ্রহণ করে। এর মাধ্যমে নোকিয়া নিজের পরিচয় বদলে ফেলল। মোবাইল ফোনের কোম্পানি থেকে তারা ধীরে ধীরে হয়ে উঠল টেলিকমিউনিকেশন অবকাঠামোর একটি বড় খেলোয়াড়। আজ নোকিয়া ইরেকশন ও স্যামসাং নেটওয়ার্কসের মতো সংস্থার সঙ্গে প্রতিযোগিতা করে বিশ্বের ওয়্যারলেস নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারার তৈরির বাজারে। অর্থাৎ নোকিয়া হারিয়ে যায়নি, কিন্তু যে নোকিয়াকে পৃথিবী চিনত সেই নোকিয়া আর নেই। আবার ফিরে এলো নোকিয়া ফোন। 2017 সালে ফিনিশ কোম্পানি HMD গ্লোবাল নোকিয়া ব্র্যান্ডের অধীনে আবার অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে নিয়ে আসে। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। একসময় মার্কেট লিডার এবার ফিরে এসেছে একটি ক্রাউডেড স্মার্টফোন মার্কেটে। স্যামসাং আছে, অ্যাপল আছে, শাওমি আছে, আর রয়েছে আরও অসংখ্য অ্যান্ড্রয়েড ব্র্যান্ড। তবুও নোকিয়া নামটির মধ্যে একটা অদ্ভুত শক্তি ছিল, নস্টালজিয়া। আর সেই নস্টালজিয়াকে কাজে লাগিয়ে HMD ফিরিয়ে আনলো একটি কিংবদন্তিকে, নোকিয়া 3310। পুরনো ফোনের নতুন সংস্করণ, রঙিন স্ক্রিন আর সেই বিখ্যাত স্নেক গেম। দাম রাখা হয়েছিল প্রায় 49 ইউরো। মানুষ ফোনটি কিনেছিল শুধু প্রযুক্তির জন্য নয়, অনেকে কিনেছিল স্মৃতির জন্য। এটি যেন ছিল হারিয়ে যাওয়া একটা যুগের উদ্দেশ্যে লেখা ভালোবাসার চিঠি। কিন্তু সাম্রাজ্য আর ফিরল না। একসময় পৃথিবীর প্রায় অর্ধেক মোবাইল ফোন বাজার নিয়ন্ত্রণ করত নোকিয়া। আজ স্মার্টফোন মার্কেটে তাদের অংশীদারিত্ব 1%-ও কম। ভাবুন একবার, যে কোম্পানির ফোন একসময় পৃথিবীর প্রায় সর্বত্র দেখা যেত, আজ সেই কোম্পানির স্মার্টফোন বিজনেস বাজারের একেবারে প্রান্তে। ব্র্যান্ডটি আছে, নামটিও আছে, মানুষের স্মৃতিতে ভালোবাসাও আছে, কিন্তু সাম্রাজ্য নেই। আসল সমস্যা প্রযুক্তি ছিল না। এখানেই নোকিয়ার গল্পটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নোকিয়া ব্যর্থ হয়েছিল কারণ তাদের কর্মীরা অযোগ্য ছিল? না। তাদের কাছে কি প্রযুক্তি ছিল না? ছিল। তাদের কাছে কি টাকা ছিল না? তাও ছিল। তাদের কি ট্যালেন্ট ছিল না? সবটাই ছিল। তাহলে তারা নিজেদের সাফল্যের কাছে বন্দী হয়ে গিয়েছিল। তারা একটি সফল প্ল্যাটফর্ম ছেড়ে দিতে ভয় পেয়েছিল। নিজেদের সফল প্রোডাক্টকে নিজেরাই রিপ্লেস করতে ভয় পেয়েছিল। স্বল্পমেয়াদী লাভের ক্ষতি মেনে দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য ঝুঁকি নিতে ভয় পেয়েছিল। অর্থাৎ নোকিয়াকে শেষ করে দিয়েছিল ব্যর্থতা নয়, নোকিয়াকে ধীরে ধীরে শেষ করেছিল তার সাফল্য। ডিসরাপ্টর থেকে ডিসরাপ্টেড। একসময় নোকিয়া অন্য কোম্পানিকে বাজার থেকে সরিয়ে দিয়েছিল, কিন্তু এবার পরিস্থিতি বদলে গেল। যে কোম্পানি একসময় অন্যদের ডিসরাপ্ট করত, সেই নোকিয়া নিজেই হয়ে গেল ডিসরাপ্টেড। এটাই ব্যবসার সবচেয়ে নির্মম সত্য। আপনি আজ যতই বড় হন, কাল কেউ না কেউ আপনাকে বদলে দিতে পারে। শুধু নোকিয়া নয়, কেঁপে উঠেছিল গোটা ফিনল্যান্ড। নোকিয়ার পতনের প্রভাব শুধু কোম্পানির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, গোটা ফিনল্যান্ড সেই ধাক্কা অনুভব করেছিল। নোকিয়ার পিক সময়ে কোম্পানিটি ফিনল্যান্ডের মোট জিডিপির প্রায় 4%-এর সঙ্গে যুক্ত ছিল। দেশটির মোট রপ্তানির প্রায় 1/4-এরও নোকিয়ার ব্যবসা জড়িত ছিল। এবার আমরা জানব নোকিয়ার গল্প আসলে কি শেখায়। এটি শুধু একটি মোবাইল ফোন কোম্পানির পতনের গল্প নয়, এটি একটি পেপার মিলের গল্প। যে পেপার মিল একদিন রাবার ফ্যাক্টরি হয়েছিল, তারপর কেবল কোম্পানি, তারপর ইলেকট্রনিক্স কনগ্লোমারেট, তারপর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মোবাইল ফোন কোম্পানি, আর তারপর প্রায় সবকিছু হারিয়ে ফেলল শুধু একটি কারণে, সময় মতো নিজেকে বদলাতে পারেনি তারা। একসময় নোকিয়া ছিল পৃথিবীর যোগাযোগের ভাষা। একসময় ভারতের কৃষকের হাতে নোকিয়া ছিল, কেনিয়ার জেলের হাতেও নোকিয়া ছিল, হেলসিঙ্কির কিশোরের হাতে নোকিয়া, টোকিওর এক্সিকিউটিভের হাতেও নোকিয়া। নোকিয়া পৃথিবীর কোটি কোটি মানুষকে একে অপরের সঙ্গে যুক্ত করেছিল। আধুনিক কানেক্টেড ওয়ার্ল্ড তৈরি করার ক্ষেত্রেও নোকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। একসময় নোকিয়ার রিংটোন ছিল পৃথিবীর সবচেয়ে বেশি শোনা মেলোডি। অর্থাৎ একটা সময় নোকিয়া শুধু একটি কোম্পানি ছিল না, নোকিয়া যেন একটি ভার্ব হয়ে গিয়েছিল, মানুষের যোগাযোগের একটি প্রতীক। তারপর পৃথিবী এগিয়ে গেল। নোকিয়ার শেষ অধ্যায়। নোকিয়ান ভার্টা নদীর তীরে যে পেপার মিল থেকে নোকিয়ার যাত্রা শুরু হয়েছিল, সেই পেপার মিল আজ ইতিহাস। রাবার বুটস ইতিহাস, বাইসাইকেল টায়ার্স ইতিহাস,
মোবাইল ফোন এম্পায়ার, সেটিও ইতিহাস। একসময় যে মোবাইল ফোন বিজনেস বছরে প্রায় 51 বিলিয়ন ইউরোর রেভিনিউ তৈরি করত, সেটি বিক্রি হয়েছে, তার মূল্য কমেছে, হাত বদল হয়েছে। আর আজ অবশিষ্ট রয়েছে একটি টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট কোম্পানি, একটি শক্তিশালী 5G ইনফ্রাস্ট্রাকচার বিজনেস, প্রায় 20,000 পেটেন্টের বিশাল পোর্টফোলিও থেকে রয়্যালটি আয়, আর একটি নাম, নোকিয়া। একটি নাম যা আজও 30 বছরেরও বেশি বয়সী বহু মানুষের মুখে হাসি এনে দেয়। সেই হাসির সঙ্গে মিশে থাকে একটু নস্টালজিয়া, একটু স্মৃতি, আর হয়তো একটু আফসোসও। কারণ প্রযুক্তির দুনিয়ায় কিছুই চিরস্থায়ী নয়। আজ আপনি মার্কেট লিডার, কাল অন্য কেউ। আজ আপনার প্রোডাক্ট সবার হাতে, কাল মানুষ অন্য কিছু ব্যবহার করবে। আজ মানুষ আপনাকে ভালোবাসে, কাল তারা অন্য ব্র্যান্ডের দিকে চলে যাবে। প্রযুক্তির দুনিয়ায় ডমিনেন্স চিরস্থায়ী নয়, মার্কেট শেয়ার চিরস্থায়ী নয়, এমনকি মানুষের ভালোবাসাও চিরস্থায়ী নয়। নোকিয়া ভেবেছিল তার বিশালতা তাকে রক্ষা করবে, কিন্তু পৃথিবী কাউকে শুধু বড় হওয়ার জন্য সময় দেয় না। পৃথিবী তাদের সঙ্গেই থাকে যারা সময়ের সঙ্গে বদলাতে পারে। নোকিয়ার সবচেয়ে বড় শিক্ষা তাই অ্যান্ড্রয়েড বনাম উইন্ডোজ ফোন নয়, এটি শুধু স্মার্টফোন বনাম ফিচার ফোনের গল্পও নয়, এটি আরও বড় একটি শিক্ষা। সাফল্যকে আঁকড়ে ধরে থাকলে একদিন সেই সাফল্যই আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। একসময় নোকিয়া ছিল পৃথিবীর সবচেয়ে বড় মোবাইল ফোন কোম্পানি, এত বড় যে সবাই ভাবত নোকিয়া কখনো পড়বে না, কিন্তু নোকিয়া পড়েছিল। কারণ কোনো কোম্পানি পৃথিবীর পরিবর্তনের চেয়ে বড় নয়। আর যে ফোনকে মানুষ বলতো এটা ভাঙা অসম্ভব, সেই ফোনও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। যে পৃথিবী তার চারপাশে বদলে গিয়েছিল তার সামনে। এটাই নোকিয়ার গল্প। একটি পেপার মিল থেকে শুরু করে পৃথিবী জয়, তারপর প্রযুক্তির এক ভুল মোড়, আর শেষে একটি সাম্রাজ্যের পতন। কিন্তু হয়তো নোকিয়ার গল্পের সবচেয়ে বড় প্রশ্ন এখনো অধরা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।